তাহলে আজ আমরা করব ডিসি জেনারেটর এর চিত্রসহ ইএমএফ এর সমীকরণ। বিষয়টা অত্যন্ত সহজ, যেহেতু বিভিন্ন ধরনের ডিসি জেনারেটরের ক্লাসিফিকেশনগুলো দেখছিলাম এবং সেগুলো চিত্র সুন্দরভাবে বুঝতে পারছিলাম। এখন সেই সকল চিত্রগুলো থেকে আমরা দেখব যে কোন ধরনের জেনারেটর কী ধরনের ইএমএফ তৈরি করতে সমর্থ হয়। যেমন ডিসি জেনারেটর প্রধানত আমরা ভাগ করেছিলাম যে দুই ধরনের, একটা সেলফ এক্সাইটেড সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের চিত্র আঁকাবো, ঠিক আছে? তো সেপারেটলি এক্সাইটেডে কী ছিল, প্রথমে একটা ওয়াইন্ডিং ছিল, সেই ওয়াইন্ডিংকে আমরা আলাদাভাবে এক্সাইটমেন্ট করার জন্য একটা সোর্স ব্যবহার করছিলাম, ডিসি সোর্স। আর এখানে একটা রেজিস্টর সংযুক্ত ছিল বিভিন্ন মানে নেওয়ার জন্য, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। কোনো রেজিস্টর দিয়ে এরকমভাবে যদি তীর চিহ্ন দেওয়া থাকে সেটা কি রেজিস্টর হয়? ভেরিয়েবল রেজিস্টর। গুড। এরপর আমরা করছিলাম যে এখানে একটি আর্মেচার ওয়াইন্ডিং দিচ্ছিলাম, দিয়ে দুই দিকে দুইটা ব্রাশ কন্ট্যাক্টের অবস্থান এভাবে দেখায়। এরপর আমরা সরাসরি এই যে সাপ্লাইটা কিসে চলে যাচ্ছে, লোডে। লোড ভোল্টেজকে আমরা সবসময় ভিএল দ্বারা নির্ধারণ করি। এই এলটা কিন্তু ছোট করে হয়, এটাকে সাফিক্স বলা হয়, ছোটোভাবে যেতে থাকে নিচে। আচ্ছা, আর্মেচারের নিজস্ব যে রোধ তাকে আমরা আর এ দ্বারা প্রকাশ করলাম, সাফিক্স হিসেবে আমি এ ব্যবহার করলাম, এ দ্বারা আর্মেচার প্রকাশ পায়, আর দ্বারা রেজিস্ট্যান্স। এখন এই আর্মেচার যখন ঘুরবে তখন এতে একটা কারেন্ট ফ্লোভার সৃষ্টি হবে, সেটাকে আমরা আর্মেচার কারেন্ট আই এ দ্বারা সূচিত করলাম। এখন এই যে আমরা দুই দিকে দুইটা ব্রাশ কন্ট্যাক্ট ব্যবহার করেছি, ব্রাশের যে একটা রেজিস্ট্যান্স থাকবে তার কারণে একটা ড্রপ হবে, তাকে আমরা ভিবি দ্বারা ধরে নিব, কিন্তু এখানে উল্লেখ করলাম না, মানে অনেকগুলো ইনফরমেশন হয়ে যাবে। এখন আর্মেচার যে ভোল্টেজটা তৈরি করবে তাকে আর্মেচারের জেনারেটিং ইএমএফ বলতে পারি না, বা আর্মেচারের উৎপন্ন ইএমএফ। এই উৎপন্ন ইএমএফকে আমরা এই মাঝে ইজি দ্বারা সূচিত করে দিলাম, ইজি বা জেনারেটিং ইএমএফ। তাহলে এই সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের চিত্র আমরা এইভাবে আঁকিয়ে নিলাম। এটি একটু দূরে হয়ে গেছে, বেশি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, বিষয় না, তুমি বুঝতে পারলেই হবে। তাহলে কি সেপারেটলি এক্সাইটেড কেন বলছি, কারণ এর ফিল্ড ওয়াইন্ডিংকে আমরা সেপারেটলিভাবে বায়াস প্রদান করছি বা এক্সাইটমেন্ট করছি। তাহলে এখানে আমাদের উৎপাদিত ইএমএফ ইজি সমান কি হবে? আচ্ছা, ইজি আমি লিখলাম। এখন ইজি সমান কি হবে বা কি পরিমাণ ইএমএফ তৈরি করবে তার পরিমাণ হচ্ছে ইজি, বা ইএমএফ না দিয়ে ইজি দিলাম। এখন আমরা জানি ইজি যদি এখানে একটা উৎপন্ন কিন্তু ভোল্টেজ হয়, সোর্স হিসেবে কল্পনা করো, তাহলে এই সোর্স থেকে আইএ কারেন্ট প্রবাহিত হয়ে এদিকে লোডে চলে যাবে, এদিকে অনেকগুলো লোড থাকবে, সেই লোডগুলো না দেখে আমরা ভিএল সরাসরি দিয়ে দিচ্ছি যে এখানে একটা লোড, ঠিক আছে? তাহলে এই আর্মেচারে নিজে একটি ভোল্টেজ ড্রপ করবে, সেটা হচ্ছে আইএ আর এ। এখানকার ভোল্টেজ ড্রপ আর এখানকার ভোল্টেজ ড্রপ যদি যোগ করি তাহলেই তো জেনারেটিং ভোল্টেজ ড্রপের সমান আমরা পাবো, তাই না? তাহলে আমরা যোগ করলাম আই আর এ প্লাস ভিএল, লোড ভোল্টেজকে ড্রপ করে আরও একটা ড্রপ হয়েছে যেটা বলছে ব্রাশ ভোল্টেজ ড্রপ। দেখো ভিবি, এই ব্রাশে যে ভোল্টেজ ড্রপ হবে আর্মেচারের সাথে সংযুক্ত, সেটাকেও আমাদের কি করতে হবে, যোগ করে দেবে, ভিবি। তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের যে ইএমএফ এর সমীকরণ, এটাই হচ্ছে সেই ইএমএফ এর সমীকরণ। একদম সহজ না? গুড। এরপর আমরা যেটা জানবো সেগুলো হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর এর ইএমএফ সমীকরণ। তাহলে সেলফ এক্সাইটেডের ভিতরে প্রথমে আমরা যেটা পাই যে গুড সিরিজ ডিসি জেনারেটর। তাহলে সিরিজ ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা চিত্রটা অবশ্যই মনে আছে, আর যেহেতু এটা সেলফ এক্সাইটেড তার মানে আলাদাভাবে আমাকে একে এক্সাইটমেন্ট করার প্রয়োজন হবে না। তার মানে সিরিজ জেনারেটরে আমরা প্রথমেই যেটা করব যে একটা আর্মেচার ওয়াইন্ডিং আঁকায় নেব, দুই দিকে দুইটা কি দিলাম, ব্রাশ। গুড। এরপর যেহেতু এটা সিরিজ ডিসি জেনারেটর করছি আমরা, তাই সিরিজে একটা ওয়াইন্ডিংকে আমরা দিয়ে দিব, এই যে সিরিজে একটা ওয়াইন্ডিং দিয়ে দিলাম। তারপর এখানে
তুমি চাইলে একটা লোড দিতে পারো, লোডের অবস্থান এইভাবেও দেখাতে পারো, আবার সরাসরি ওই যে তীর দিয়ে এরকমভাবে ভিএলও দেখাতে পারো, সেটা তোমার বিষয়, ঠিক আছে। বোঝাচ্ছে যে একটু লোড, আর এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে তাকে বলছে লোড ভোল্টেজ। গুড। আর জেনারেট উৎপন্ন ভোল্টেজকে আমরা ইজি দ্বারা প্রকাশ করছি। এর অভ্যন্তরীণ রোধকে আর এ দ্বারা, যে কারেন্ট ফ্লো করবে আর্মেচার হতে সেটা হচ্ছে আই এ কারেন্ট, আর এখান থেকে যে কারেন্টটা যাবে লোডের দিকে সেই কারেন্টটাকে আমরা আইএল হিসেবেও ধরতে পারি। কিন্তু যেহেতু এটি একটা সিরিজ পাথ, যেহেতু আই কারেন্ট আর আইএল কারেন্টের মান কিন্তু কি হবে, সমান হবে। গুড। তাহলে দেখো এখানে আমাদের যে জেনারেটিং ভোল্টেজ ইজি সেটা কি হবে, এই সিরিজ ডিসি জেনারেটরের ক্ষেত্রে এখানে একটি ভোল্টেজ ড্রপ হবে, সেটা হবে আই এ আর এ প্লাস এই যে সিরিজ যে তুমি একটা কন্ট্যাক্ট ব্যবহার করছো সেটা হচ্ছে আর এসি। আর এসিটা কিন্তু আর বড় হাতের, এসিটা ছোট হবে, বুঝতে পেরেছো? মানে সিরিজে ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স সেটার রোধ। তাহলে এখানে দেখো আমার আই এসি যদি এখানকার কারেন্টকে ধরি, এই আইএসি কারেন্ট আর আইএ কারেন্ট আইএল কারেন্ট সবগুলো কিন্তু সমান। তার মানে আমি এখানে বলতে পারি না যে আই এ আর এস ই প্লাস, তার মানে এটার একটা ভোল্টেজ, কারণ ভি সমান আমরা লিখতে পারি আই আর, এই যে আই এবং আর, যেহেতু এটা একটা ভোল্টেজের সমীকরণ বা ইএমএফ এর সমীকরণ। এরপর এখানকার ভোল্টেজ ভিএল, আর সর্বশেষ ব্রাশের যে ভোল্টেজ ড্রপ তাকে আমরা ভিবি দ্বারা লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সিরিজ ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন। বিষয়টা সহজ না? আর এই ক্ষেত্রে যেহেতু এটা সিরিজ পাথ, তাই আইএ কারেন্ট, আই এস ই কারেন্ট এবং আইএল কারেন্ট পরস্পর সমান হবে। তাও হতো, কোনো বিষয় না, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা যেটা করব যে ডিসি শান্ট জেনারেটর, এটা একদম সহজ। যদি এগুলো বুঝতে পারছো তুমি সুন্দরভাবে, তাহলে এটাও একদম সহজ। যে শান্ট করি আর যে জেনারেটর করি, আমাদের চিত্রটা প্রথমে সুন্দরভাবে করা লাগবে। তার মানে আমরা সব সময় এই যে কি দিলাম, আর্মেচার, দুই দিকে দুই ব্রাশ। এখন যেহেতু শান্ট বলছি, তাই এই আর্মেচারের সাথে প্যারালালি বা শান্টে, শান্ট মানে প্যারালাল। গুড। এখানে প্যারালালে আমরা একটা ওয়াইন্ডিং দিয়ে দিব, এই যে ফিল্ড ওয়াইন্ডিং, এটার নাম কি, ফিল্ড ওয়াইন্ডিং। গুড। দিয়ে এই যে এদিকে লোড দিয়ে দিব। এবার এখানে লোড হিসেবে আমরা একটা লোডের চিত্র দিয়ে দিই এইভাবে, এখানে লোড, যেখানে ড্রপ হবে ভিএল। এখন দেখো এই আর্মেচারে উৎপন্ন যে কারেন্ট সেটাকে আমরা সবসময় আই এ দ্বারা প্রকাশ করব, আর এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সকে আর এ দ্বারা, আর জেনারেট করবে যে ইএমএফটা সেটা ইজি, জেনারেটিং ভোল্টেজ। এখন দেখো আইএ কারেন্ট এখানে আসার পর দুটি রাস্তা পাচ্ছে, একটা এই দিকে রাস্তা আর একটা এই যে শান্টের দিকে যে রাস্তা সেটা। তো এইটা যেহেতু শান্টে সংযুক্ত একটা ওয়াইন্ডিং, এটাকে আমরা আর এস এইচ দ্বারা দিলাম, মানে এই ওয়াইন্ডিংয়ের যে বাধার পরিমাণ তাকে আর এস এইচ দিলাম, বা শান্টে সংযুক্ত রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এই শান্টের দিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টকে দিলাম আমরা আই এস এইচ। বুঝতে পারছো বিষয়টা? অতিরিক্ত সুন্দর না? আচ্ছা, এখন এই আইএ কারেন্ট ভাগ হয়ে কিছু আইএসএস এর দিকে যাচ্ছে আর কিছু এই দিকে যাবে, যেটা হচ্ছে লোডের দিকে। তাই লোড কারেন্টকে আমরা তো সারা জীবন আইএল দ্বারা প্রকাশ করি, তাই না? যাই হলো লোড কারেন্ট। আর এখানে তো ব্রাশ কন্ট্যাক্টের যে ড্রপ ভিবি সেটা আছে, এটা তো আমরা জানি। তাহলে ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমাদের যে ইএমএফ ইকুয়েশন হবে তাকে আমরা ইজি দ্বারা প্রকাশ করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্রপ হবে আই এ আর এ প্লাস। এরপর দেখো যে এটা যদি সোর্স হয়, এটার সাপেক্ষে এইটাও প্যারালালে, এই অংশটাও প্যারালালে কি দুই জায়গার ভোল্টেজ নিই না এক জায়গার ভোল্টেজকে আমরা কনসিডার করি? এক জায়গা। গুড, এইটাই বলতে যাচ্ছি, প্যারালালে ভোল্টেজ সমান থাকে। গুড অ্যান্সার। তাহলে আমরা এই ভোল্টেজটাকেও নিতে পারি, এইটাকেও নিতে পারি, কিন্তু দুইটাই নিতে পারবো। তাহলে আমরা এই ভিএল কেই কনসিডার করলাম, ভিএল, ঠিক আছে, কারণ এইটা নিলাম না, কারণ প্যারালাল সব ভোল্টেজ যোগ করলে সোর্স ভোল্টেজের অনেক বেশি হয়ে যাবে, তাই না? কিন্তু কন্ডিশন হচ্ছে যে সকল অংশে ভোল্টেজ ড্রপের যোগফল কি হবে, সিরিজের ক্ষেত্রে সোর্স ভোল্টেজের সমান হয়, আর প্যারালাল যদি নিই সেটা অন্য হয়ে যাবে।
তাই আমরা প্রথমে এখানকার ভোল্টেজ ড্রপ, আর্মেচারের অভ্যন্তরীণ রোধ আরএ এবং আর্মেচারের যে উৎপন্ন কারেন্ট সেটা আই, তার মানে এই রোধের কারণে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে আইএ আরএ, কারণ ভি সমান আমরা জানি আই আর, সেই সূত্র অনুসারে আমরা বসালাম। এরপর আমরা দেখছি এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল অবস্থা। এই দুই জায়গার ভোল্টেজের আমরা দুটা নিতে পারবো না, যে কোনো একটা নিব, কারণ প্যারালালে যে কোনো একটা ভোল্টেজ কনসিডার করতে হয়, তা আমরা ভিএল নিলাম। এখন অঙ্ক করার সময় দেখা যাবে যে এখানকার ভোল্টেজ দেওয়া থাকবে আর এখানকার রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকবে। তে যখন আমরা আইএসএস বাইর করব তখন এখানকার ভোল্টেজটাকে এখানকার রোধ দ্বারা ভাগ দিলে আসলে এই আইএসএস এর মানটা পেয়ে যাব, কারণ এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজের মান সমান হবে। আচ্ছা, তাহলে আমরা আই আর এখানকার ড্রপ লিখলাম, এখানকার ড্রপ লিখলাম, শুধু কি লিখিনি, ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ ভিবি। এটাই হচ্ছে ডিসি শান্ট জেনারেটরের কিসের সমীকরণ, ইএমএফ সমীকরণ। এখানে কারেন্টের সম্পর্ক দেখো, এখানে আর্মেচারে উৎপন্ন যে কারেন্ট আইএ সেটা হচ্ছে আইএসএইচ প্লাস আইএল এর যোগফলের সমান। বুঝতে পারছো বিষয়টা? যখন আমরা ম্যাথ করব তখন এই দিকে প্রবাহিত কারেন্টটা দেয়া থাকবে, কিন্তু এই দিকের কারেন্টটা দেয়া থাকবে না, কিন্তু এখানকার ভোল্টেজের ড্রপ দেয়া থাকবে আর এখানকার রোধের মান দেয়া থাকবে। তাহলে এখানকার ভোল্টেজকে যদি এখানকার রোধ দ্বারা ভাগ দিই তাহলে অবশ্যই আইএসএস পাওয়া যাবে। তখন কি করতে হবে, এই দুই কারেন্ট যোগ করে আই কারেন্টটা আমাদের নির্ণয় করে নিতে হবে। বিষয়টা একদম সহজ না? আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হলো, এরপর আমরা তাই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর সেপারেটলি এক্সাইটেড না সেলফ এক্সাইটেড? গুড, সেলফ এক্সাইটেড। কম্পাউন্ড জেনারেটরকে আমরা ভাগ করেছিলাম কয় ভাগে, কি কি ছিল? একটা হচ্ছে লং শান্ট, আর একটা হচ্ছে শর্ট শান্ট জেনারেটর। জেনারেটরটাও লিখে দিই যাতে আমাদের। এখন আমরা দেখব যে কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর একটি সেলফ এক্সাইটেড জেনারেটর, কারণ এর ফিল্ড ওয়াইন্ডিংকে আমাদের সেলফের মাধ্যমে এক্সাইটেশন করা হয়। এখন কম্পাউন্ড জেনারেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লং শান্ট জেনারেটর, একটা শর্ট শান্ট জেনারেটর। লং শান্ট জেনারেটর যেটি হয়, লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে আমরা এই আর্মেচার ওয়াইন্ডিংয়ের সাথে একটি সিরিজে যুক্ত করি একটি ওয়াইন্ডিংকে, সেই জন্য এটি অনেক বড় হয়ে যায়, সেই জন্য এটাকে লং শান্ট বলা হয়, যেটা আমি মনে রাখি। আর যেহেতু এখানে শান্ট কথাটি যুক্ত রয়েছে তাই এখানে আমরা শান্টে বা প্যারালালে একটি ওয়াইন্ডিংকে যুক্ত করেছি। এরপর এদিকে লোড দিয়েছি। এখন আমরা জানি আর্মেচারে যে উৎপন্ন কারেন্ট সেটিকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং আর্মেচারের অভ্যন্তরীণ যে রোধ তাকে বলা হয় আর এ দ্বারা প্রকাশ করি। এখন আমরা দেখতে পাচ্ছি এই আর্মেচারের উৎপন্ন কারেন্টটি যেটি আইএল পথে এবং আইএইচ পথে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই আইএ কারেন্টকে আমরা লিখতে পারি আই এল কারেন্ট এবং আইএসএস কারেন্ট, বা এই দুই কারেন্টের যোগফলই আসলে আই কারেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আর এসি নামে একটি ওয়াইন্ডিং আছে যার অভ্যন্তরীণ বাধা হচ্ছে আর এসি। এর ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট হবে সেটিকে আমরা আই এসি দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু এই আই এসি এবং আই এ কারেন্টের মান কিন্তু একই, কেননা এটি সিরিজ পথে অবস্থিত, সেটি এখানে আমরা লিখেছি। এরপর আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের ইএমএফ বা জেনারেটিং ভোল্টেজ আসলে কত হবে। তাহলে আমরা এখানকার জেনারেটিং যে ভোল্টেজ সেটিকে প্রকাশ করার জন্য ইজি দিলাম। তারপর দেখতে পাচ্ছি যে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে নিজের অংশে সেটা হচ্ছে আই এবং আর এ। এই আই আর এ এই ভোল্টেজ ড্রপকে আমরা দিলাম, তারপর এই অংশের ভোল্টেজ ড্রপটি আমরা যোগ করব, তাই এখানে যোগ দিলাম। তারপর এখানকার যে কারেন্ট আই এসি আর এখানকার রোধ আর এসি আমরা বসিয়ে দিলাম, যেহেতু ভোল্টেজ সমান আমরা জানি ভি সমান আই আর, এই অংশের কারেন্ট আই এসি এবং রোধ হচ্ছে আর এসি বসিয়ে দিলাম, যেটি একটি ভোল্টেজ ড্রপ হয়ে গেল। এরপর আমরা দেখছি যে এখানে কারেন্ট দুই অংশে বিভক্ত হচ্ছে, এখানকার ভোল্টেজ ড্রপ এবং এই ভিএল এর ভোল্টেজ ড্রপের মান সমান, তা আমরা যে কোনো একটি নিলাম ভিএল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আর্মেচারের দুই দিকে দুইটা ব্রাশ কন্ট্যাক্ট দেওয়া আছে, যার ভোল্টেজ ড্রপকে আমরা ভিবি দ্বারা চিহ্নিত করলাম এবং দিয়ে দিলাম। এটি হলো আসলে আমাদের লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের ইএমএফ এর সমীকরণ। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে শর্ট
শান্ট কম্পাউন্ড জেনারেটর। আচ্ছা, আমরা যদি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ইকবাল? চিত্র আঁকানো লাগবে। গুড। তাহলে এই যে আমরা একটা চিত্র এঁকে নিলাম, যেটা আর্মেচার আর দুইটা ব্রাশ কন্ট্যাক্ট, এখানে উৎপন্ন ভোল্টেজকে কি দিব? ইজি। এই যে যেহেতু এটা শর্ট শান্ট মানে এটা ছোট হবে, মানে এখানে কোনো ওয়াইন্ডিং হবে না। যেহেতু শান্ট কথাটি থাকে, শান্টে তো সবসময় একটা ওয়াইন্ডিং হবেই। প্যারালালে এই যে একটা ওয়াইন্ডিং দিয়ে দিলাম। এই যে যেহেতু শর্ট শান্ট কিন্তু সিরিজ যেহেতু কম্পাউন্ড জেনারেটর, তাহলে আর একটা ওয়াইন্ডিং তো অবশ্যই লাগবেই, সেটা আমাদের এই যে এই অংশে দিয়ে দিব। তাহলে এটা আমাদের হয়ে গেল শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। এখন এই লোডে যে ভোল্টেজ ড্রপ হবে তাকে আমরা ভিএল দ্বারা প্রকাশ করলাম। লোডের ভিতর যে কারেন্ট প্রবাহিত হবে তাকে আমরা আইএল দিলাম। আর এই যে এখানে একটা ওয়াইন্ডিং ব্যবহার করা হয়েছে, এই ওয়াইন্ডিং এর অভ্যন্তরীণ রোধকে আমরা বলবো আরএসই, এবং এর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে আইএসই। গুড। আর এই আর্মেচার ওয়াইন্ডিং যে কারেন্টটি উৎপন্ন করবে তাকে আমরা কি বলছি? আইএ, আর্মেচার কারেন্ট। এই আর্মেচার কারেন্ট একটা ভাগ হয়ে যাবে এই আইএসির দিকে, আর একটা ভাগ হয়ে যাবে আইএসএস। আর এখানে যে ওয়াইন্ডিং ব্যবহার করেছি সেই ওয়াইন্ডিং এর বাধাকে কি দ্বারা প্রকাশ করছি? আরএসএস বা শান্ট রেজিস্ট্যান্স। এখন দেখো, তাহলে এই শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের কারেন্ট এখানেও দুটি পথে বিভক্ত হচ্ছে। তার মানে আই এর সমান আমরা লিখতে পারি আইএসই প্লাস আইএসএস। সুন্দর না? পরবর্তীতে এই আইএসসি এবং আইএল কারেন্ট কিন্তু মান আবার সমান। এটা জাস্ট অবজারভেশন করতে হবে সঠিকভাবে, যেহেতু আমরা উপর ক্লাসে উঠে যাচ্ছি দিন দিন। এখন আমরা লিখতে পারি যে জেনারেটিং ভোল্টেজ বা জেনারেটিং ইএমএফ ইজি সমান, এখানে যে উৎপন্ন ভোল্টেজটা সবসময় বেশি হবে। এই লোডে যে ভোল্টেজ, এইখানকার ভোল্টেজ বেশি হবে না এখানকার ভোল্টেজ বেশি হবে? বলো তো। লোডে এই উৎপন্ন ভোল্টেজ বেশি হবে, সেই ভোল্টেজটা বিভিন্ন অংশে ড্রপ হয়ে লোডে পাবে। তাহলে এইখানে মোট যে ভোল্টেজ সেটাই আসলে বিভিন্ন অংশে ভাগ হচ্ছে। তাহলে বলতে পারে না এই ভোল্টেজগুলো বিভিন্ন অংশে ড্রপ ভোল্টেজের যোগফলের সমান। তাই তো করছি, ইজি সমান এখন কোন কোন জায়গায় ড্রপ হয়েছে সেই ভোল্টেজটা আমরা বের করছি। তা আর্মেচারের অভ্যন্তরীণ রোধ আর তো এই রেজিস্ট্যান্সের কারণে এখানে কিছু ড্রপ হবে। তাহলে এখানকার কারেন্ট কত? আই কারেন্ট, আইএ আর এ। তাহলে এখানকার ড্রপ আমরা পেয়ে গেলাম। এখন এই ড্রপের সাথে আর কোথায় ড্রপ হচ্ছে দেখো, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো প্যারালালের যে কোনো একটা নিব। আচ্ছা, ভিএল এর আগে এই যে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এদের দেখো আই এসি আর এসই প্লাস, তাহলে হ্যাঁ তো গুড, ভিএল। কোনো আর কনফিউশন আছে? যোগ ভিবি। তাহলে এই যেটা আমরা পেলাম এটি হচ্ছে আসলে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের ইএমএফ ইকুয়েশন। অত্যন্ত সহজ এই লেখাপড়াগুলো। এরপর আমরা যদি এইগুলো সব বুঝে থাকি, আমরা যখন ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোতে কি থাকবে বলো তো ইকবাল? জাস্ট বলে দেবে যে একটা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের আরএসির মান এত, শান্টের মান এত, ভোল্টেজ ড্রপ এখানে এত, আর্মেচার কারেন্টের মান দেওয়া থাকবে, হয়তো বলবে যে ইজির মান বলো। একদম সহজ, সব মান দেওয়া থাকবে। এই ফর্মুলা তুমি মুখস্থ করা লাগবে না, চিত্র দেখে ফর্মুলাটা ক্রিয়েট করবে, তারপর বিভিন্ন প্যারামিটারগুলো মান বসায় দিবে, দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানবো ডিসি জেনারেটরের লস সমূহ। একদম সহজ, বেশি মানে মুখস্থ করবা ঠিকই, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে কাজ। তাহলে আমরা ছোট করে একটা জেনারেটর দিয়ে দিই যাতে তোমার অবজারভেশন করতে সুবিধা হয়। ঠিক আছে ইকবাল? এখানে নর্থ পোল, এটা সাউথ পোল, আর এখানে একটা আমরা কি দিব? একটা ওয়াইন্ডিং দিয়ে দিব বা পরিবাহী তার, যেটা এর ভিতরে ঘুরবে। আর্মেচার তো সম্পূর্ণটা বসাতে পারছি না, এটাই দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে? যেটা ঘুরবে, রোটেট করবে। আচ্ছা, এটা
আচ্ছা ঠিক আছে, এই দিক দিয়ে দিতে হতো, বিষয় না, তুমি বুঝতে পারলেই হবে। তাহলে দেখো এই ডিসি জেনারেটরের লস সমূহ আমরা বর্ণনা করব। তাহলে ডিসি জেনারেটরের লস সাধারণত কয় ধরনের হবে বলো? সেটা তোমাকে আমি বলে দিচ্ছি, 3 ধরনের লস হবে। তার মানে ডিসি জেনারেটরের লস সাধারণত 3 ধরনের। 3 ধরনের লস। একটা হচ্ছে তোমার কপার লস। তার মানে এই যে ডিসি জেনারেটরে তুমি যে কপার তারগুলো ব্যবহার করো, যেগুলোকে তুমি এই যে আর্মেচার যেটা থাকে আর্মেচারেও দাও, আবার সেই তার এই যে আমাদের যে স্টেটর থাকে বা মোটরের বডি থাকে যেগুলো পোল তৈরিতে ব্যবহার করা হয়, সে পোলও থাকে, তাই না? তুমি এটি বুঝো যে আর্মেচার ওয়াইন্ডিংয়ে যে কপার তারগুলো ব্যবহার করো, সেই তারের যে বাধা, তার মানে কপারের তার ব্যবহার করো। আর কপারের বাংলা মানে কি অর্থ? তামা। তার মানে তামার তারের বাধা বা এই কপারের যে তার ব্যবহার করছো, এই তারের যে অভ্যন্তরীণ রোধ থাকে এর কারণে যে বাধার সৃষ্টি হয়, আর এই বাধার কারণে যে ভোল্টেজ ড্রপ ঘটে লসটা পাও, সেটাই হচ্ছে তারের বাধা বা কপার লস। তার মানে একটা পেলাম আমরা যে কপার লস বা এই আর্মেচারে ব্যবহৃত তারগুলোর লস, তাকে বলা হয় কপার লস। বিষয়টা কি ক্লিয়ার? এরপর দেখো আমরা যেটি পাই সেটি হচ্ছে কোর লস পাবো কিছু। হ্যাঁ, কোর লস কিভাবে পাবো? কারণ এই যে আর্মেচারটা ব্যবহার করেছে, এখানে আমরা একটা সিলিকন স্টিলের শ্যাফট বা আর্মেচারের যে জিনিসটা ব্যবহার করি, সেটিরকে বলা হয় কোর। এই যে মধ্যবর্তী অংশটাকে কি বলা হয়? কোর বলা হয়। তাহলে আমরা বলেছিলাম যে লেন্জ লয়ের সূত্র অনুসারে কোর ম্যাটেরিয়াল নিজে একটা পরিবাহী এবং সেখানে কি হবে, একটা লসের সৃষ্টি হবে। গুড। তার মানে এই আর্মেচারে যে লসটা বা কোর ম্যাটেরিয়ালে যে লসটা হবে তাকে বলা হয় কোর লস। বিষয়টা ক্লিয়ার? কোর লস তার মানে কপার লস এবং কোর লস আমরা 2 ধরনের পাইলাম। এছাড়া এই আর্মেচারটা যখন ঘুরে এই চুম্বক ক্ষেত্রের ভিতর, তখন কি হয়, এখানে বেয়ারিং থাকে বা ইয়ার গ্যাপের কারণে বাঁধতে একটু অসুবিধা হয়। ফ্রিভাবে তো ঘুরে না, পেন্ডুলামের মতো, কারণ বাধা থাকেই। তার মানে কিছু ঘর্ষণজনিত লস এখানে হতে পারে, তাই না? সেটাকে বলা হয় আসলে মেকানিক্যাল লস। কি লস? মেকানিক্যাল লস। মেকানিক্যাল লস। তার মানে প্রধান যে লস সেটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে এই তারে যে লস, সেটি হচ্ছে কপার লস। এরপর আর্মেচারের যে কোর ব্যবহার করছে, এই কোরে লস হবে, সেটাকে বলে কোর লস। এরপর বিয়ারিং এবং ঘর্ষণজনিত কারণ ইয়ার গ্যাপের যে বাধাটা পাবে তাকে বলবো আমরা মেকানিক্যাল লস। এখন কপার লস আমরা দেখব আসলে কি কি এর অন্তর্গত। কারণ আমরা জেনারেটরের পড়লাম যে শান্ট জেনারেটর পড়লাম, সিরিজ জেনারেটর পড়লাম, সেখানে শান্টে কিছু ওয়াইন্ডিং ব্যবহার করছে। ওয়াইন্ডিং মানে কি? কপার তার। সিরিজে কিছু ওয়াইন্ডিং ব্যবহার করছে, কপার তার ব্যবহার করছে। তো এই যে তার, এদের বাধা তো আছে, আর এরা বিভিন্ন জায়গায় বাধা প্রদান করে। তাই কপার লসের অন্তর্গত হচ্ছে আর্মেচার কপার লস। কারণ এই যে তুমি আর্মেচারটা দিচ্ছ, আর্মেচারে যে তারগুলো জড়াচ্ছ, সেই তারের যে বাধা, সেই বাধাটাকে বলা হয় আর্মেচার কপার লস। আমি এখানে সিইউ দিলাম সংক্ষেপে কপার লস বোঝার জন্য, ঠিক আছে? এরপর দেখো যে তুমি যখন জেনারেটর তৈরি করছিলা এইভাবে শান্টটার ক্ষেত্রে, শান্টে একটি ওয়াইন্ডিংয়ে দিচ্ছিলে না? তো এইখানে একটা, এটা তো কপারের তার, তুমি জড়াই কয়েল তৈরি করছো বা ওয়াইন্ডিং তৈরি করছো, তো এখানে একটা লস হবে না এর রোধের কারণে? তো এইটাকে বলা হয় শান্ট ফিল্ড কপার লস। শান্ট ফিল্ড কপার লস। বিষয়টা সহজ না? এরপর দেখো তুমি কখনো এই সিরিজেও একটা ওয়াইন্ডিং ব্যবহার করছিলে, তো এটাও তো একটা কপার তার, তো এখানেও তো একটা লস হবে। তো এখানে যে লস হবে সেটা হচ্ছে সিরিজ ফিল্ড কপার লস। বিষয়টা বুঝলা? এরপর কি হবে, তুমি এখানে ব্রাশ ব্যবহার করছো, এই ব্রাশও কিছু বাধা দেয় এবং ভোল্টেজ ড্রপ ঘটায়, লস ঘটায়, যেটা তুমি লোডে পাও না। লোডে যেটা পাও না, এর বাইরে যে লসগুলো হয় সেটাই তো আসলে লস। তো ব্রাশেও যে ভোল্টেজ ড্রপ করাবে, তো ব্রাশে যে ভোল্টেজটা ড্রপ করাবে সেটাকে বলে ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কপার লস। সেটা হচ্ছে ব্রাশ, সংক্ষেপে আমরা ব্রাশ
লস লিখি, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে কপার লসের ভিতরে যে লসগুলো আসলে অন্তর্ভুক্ত সেগুলোকে সঠিকভাবে বুঝতে পারলাম। জি। দেখো সবগুলো আসলে কপার তারের লস, লস। সেজন্য একে বলে কপার লস। এরপর কোর লস। কোর লসটা কি দেখো, তুমি যে এই যে শ্যাফট ব্যবহার করছো, শ্যাফটের পরে তুমি কি দিবা, একটা আর্মেচার স্থাপন করবা, তাই না? জি। যেটা উঁচু হয়ে থাকে, আর্মেচারের টা মোটামুটি থাকে সিলিকন স্টিলের একটা কোর। সেই কোরটা তোমার কি করবে, লেন্স ল অনুসারে একটা বাধা সৃষ্টি করবে। সে বাধা দুই ধরনের হবে। কিভাবে দেখো, তোমাকে বলেছিলাম যখন এখানে ফিল্ড একটা তৈরি হবে, আর্মেচার ওয়াইন্ডিং নিজে একটি উত্তম পরিবাহী, তাই সেই ফ্লাক্স সে নিজেও কিছু কর্তন করবে এবং কর্তন করার ফলে এখানে একটা কারেন্ট প্রবাহের সৃষ্টি করবে কোরের ভিতরে, তাই না? জি। যে কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট। কি কারেন্ট বলা হয়? এডি কারেন্ট। এডি কারেন্ট। সেই এডি কারেন্ট প্রবাহের ফলে এই আর্মেচারের এই কোরের যে অভ্যন্তরীণ রোধ তার সাথে একটি ভোল্টেজ ড্রপ ঘটে, একটি লসের সৃষ্টি করবে, যাকে এডি কারেন্ট লস বলা হয়। কি কারেন্ট লস বলা হয়? এডি কারেন্ট লস। তার মানে এই কোর লস এক ধরনের হবে, যেটি হচ্ছে এডি কারেন্ট লস। লস। এডি কারেন্ট লসটা কি বুঝতে পারছো সঠিকভাবে? অনেকে বুঝায় ফেলে, কারণ লেন্স লওয়ার সূত্র অনুসারে এই আর্মেচার ওয়াইন্ডিংয়ে যখন ফ্লাক্স কর্তন করবে তখন ইএমএফ আবিষ্ট হবে, ঠিক আছে, কিন্তু কোর ম্যাটেরিয়াল নিজেই একটি কি পরিবাহী, এবং কোর ম্যাটেরিয়াল নিজেই কিছু ফ্লাক্স কর্তন করবে এবং একটি কারেন্ট প্রবাহের সৃষ্টি করবে, যাকে বলে এডি কারেন্ট। আর এই এডি কারেন্ট প্রবাহের ফলে যে লস হয় তাকে বলা হয় এডি কারেন্ট লস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হিস্টেরিসিস লস বলে আর একটা কপার লস অন্তর্ভুক্ত হবে, হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লসটা কি দেখো, এখানে যে কারেন্টটা উৎপন্ন হবে সেটি হচ্ছে আসলে কি কারেন্ট? এসি কারেন্ট। এই এসি কারেন্ট প্রবাহের ফলে কোর ম্যাটেরিয়াল একবার পজিটিভভাবে চুম্বকত্ব লাভ করে আর একবার নেগেটিভ দিকে চুম্বকত্ব লাভ করে। তার মানে এই কোর ম্যাটেরিয়াল একবার চুম্বকীকরণ প্রাপ্ত হয় আর একবার বিচুম্বকীকরণ প্রাপ্ত হয়। এই পর্যায়ক্রমে চুম্বকত্ব হওয়ার বিচুম্বকত্ব হওয়ার কারণে এক ধরনের লস তৈরি হয়, যাকে বলা হয় হিস্টেরিসিস লস। এই হিস্টেরিসিস লসটা তোমাকে আর একটু সহজ করে আমি বলি, ঠিক আছে, যাতে বুঝতে পারো। মনে করো যে সাপ্লাইটা পাচ্ছ সেটি এরকম পাও। জি। আচ্ছা, তো কোর ম্যাটেরিয়াল যখন এই সাপ্লাইটা যায় তখন এই কোর তো একটা চুম্বকে পরিণত হবে, তাই না? যেহেতু এটা একটা সলিনয়েডের মতো, তখন হয় কি, যখন কোর ম্যাটেরিয়াল এই পজিটিভ সাপ্লাইটা পায় তখন একটু চুম্বকত্ব লাভ করে। যখন এই নেগেটিভ পজিটিভ সর্বোচ্চতে যায় তখন বেশি পরিমাণ চুম্বকত্ব লাভ করে, যখন নামতে থাকে আবার কম কম করে আস্তে আস্তে চুম্বকত্ব হারায়। এটা হচ্ছে ডিরেকশন। দেখো আমি সব এই দিকে দিয়েছি, পজিটিভ দিকে। যখন আমার নেগেটিভ সাইকেল তৈরি হয় তখন চুম্বকত্ব কিন্তু আর এই দিকে হবে না, তখন এই নেগেটিভ দিকে চুম্বকত্ব হতে শুরু করবে। নেগেটিভ সর্বোচ্চ স্থানে গেলে বেশি পরিমাণে চুম্বকত্ব হলো নেগেটিভ দিকে, তারপর আবার নামতে থাকছে, তারপর আবার চুম্বকত্ব কম হতে থাকছে নেগেটিভ দিকে। তো দেখো পজিটিভ সাইকেলের সময় কোর ম্যাটেরিয়াল পজিটিভ দিকে চুম্বকত্ব লাভ করছে, তাই তীর চিহ্ন এদিকে দিয়েছি। যখন নেগেটিভ সাইকেল যখন আবার পেলো তখন কোর ম্যাটেরিয়াল চুম্বকত্ব হতে থাকলো বিপরীত দিকে। তো এই যে একটার দিকে এদিকে হচ্ছে আর একটা এদিকে হচ্ছে, এই দুইটার একটা রিয়াকশন ঘটবে না? এই রিয়াকশন ঘটানোর কারণে আমরা যে সাইকেলটি পাই আসলে সেটির কিছুটা এই যে লস থাকে, এইভাবে এই অংশে আমরা কিছু পাই না। তো এটা কেন হয়? কারণ কোর ম্যাটেরিয়াল একবার পজিটিভ দিকে চুম্বকত্ব প্রাপ্ত হয় আর একবার নেগেটিভ দিকে চুম্বকত্ব, এর কারণে একটা লসের সৃষ্টি হয়, যাকে বলা হয় হিস্টেরেসিস লস। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আসলে হিস্টেরেসিস লস। তাহলে এখানে আমরা দিয়ে দিই যে হিস্টেরেসিস লস। আচ্ছা, তাহলে লসের ভিতরে আমাদের কপার লস আর কোর লস কি সেটা আমরা অনুধাবন করলাম। এরপর দিব মেকানিক্যাল লস। মেকানিক্যাল লস তো তুমি পারবাই, যখন এটি ঘুরবে তখন এর কিছু ব্রাশ যে সংযুক্ত এই যে থাকে আর্মেচারে, তো ব্রাশে হালকা হলেও তো তাকে বাধা প্রদান করে। তাহলে ব্রাশ আর এর সাথে আমরা এই যে শ্যাফটকে ঘোরানোর জন্য দুই দিকে দুইটা কি দিই? ব্যারিং দিই।
তাহলে ব্রাশ এবং বিয়ারিংয়ের যে একটা বাধা তাকে হচ্ছে মেকানিক্যাল লস বলবো। তাহলে ব্রাশ অ্যান্ড বিয়ারিং এর ঘর্ষণজনিত লস। বিষয়টা বুঝতে পারছো? জি এরপর যেটি হবে সেটি হচ্ছে এয়ার ফ্রিকশন লস। তোমাকে আগেই বলেছি জি যখন জেনারেটরের যে বডি থাকে ফিল্ড ওয়াইন্ডিংয়ের ভিতরে আর্মেচারটা তো ঘুরে, তখন তাদের ভিতরে একটা ফাঁকা জায়গা রাখা হয় যাতে আর্মেচারটা সুন্দরভাবে ঘুরতে পারে। আর যদি ফাঁকা না রাখা হয় তো আর্মেচার ঘুরবে না, বেঁধে যাবে বডির সাথে, তাহলে ঘুরতে পারে না। এই ফাঁকা রাখার কারণে আবার কিছু লস হয় যাকে বলা হয় এয়ার ফ্রিকশন লস বা রোটেটিং আর্মেচার কারণে লস, বা আর্মেচার যে ঘুরে ওই ফাঁকা জায়গার কারণে, বা ইয়ারে যে ফাঁকা অংশে লস হয় তাকে বলে এয়ার ফ্রিকশন লস। তাহলে আমরা বিভিন্ন ধরনের লসকে জানলাম, সেটা হচ্ছে 3 ধরনের। কপার লস, এই কপার তারে যে লস, কোর লস, কোরে যে লস, কোরে 2 ধরনের, এটি কারেন্ট আর হিস্টেরিসিস লস। এই কোর লসের আর একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লস। আসলে এখানে যে লসগুলো হলো তো সেটা দেখো, একবার চুম্বকীকরণ আর বিচিংকরণ। কারণ কোরের লসকে আর একভাবে ম্যাগনেটিক লস বলতে পারি না। জি আচ্ছা, এরপর মেকানিক্যাল লস, আসলে বাধার কারণে যে সকল লস, ঘর্ষণজনিত লস বা এয়ার ফ্রিকশন লস, এগুলো হচ্ছে মেকানিক্যাল লস। তার মানে আমাদের এই 3 ধরনের লস হলো। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে এই লসগুলোকে বিভিন্ন প্যাকেজ আকারে প্রকাশ করা হয়। সেটি হচ্ছে এই যে নিচে দেখো যে বলছে স্ট্রে লস। কি লস বলছে? স্ট্রে লস। স্ট্রে লস। আমরা এইদিকে থাকলে কি সুবিধা হবে না পরের পৃষ্ঠায় যাবো বলো তো? এই লসগুলো দেখাই এখানেই করি। আচ্ছা, তারপরে একটা কথা আছে যে স্ট্রে লস। এই স্ট্রে লস আমাদের ম্যাথ যখন করব তখন এইভাবে দেওয়া থাকবে যে স্ট্রে লস এত, তখন আমাদের বুঝতে হবে যে আসলে স্ট্রে লস বলতে কি কি লস এর ভিতর সংযুক্ত থাকে। তখন আমাদের বলতে হবে যে মেকানিক্যাল লস এবং ম্যাগনেটিক লসকে যদি যোগ করি তাহলে কি লস পাই আমরা? স্ট্রেস। তাহলে দেখো যে এই যে কোর লস এর আরেকটি নাম কি? ম্যাগনেটিক লস। ম্যাগনেটিক লস। এখন এই মেকানিক্যাল লস আর এই ম্যাগনেটিক লসকে যদি একত্রিত হিসাব করা হয় তাহলে যে লসটা পাবো সেটা হচ্ছে স্ট্রে লস। স্ট্রে লস। তার মানে স্ট্রে লসের ভিতরে থাকে মেকানিক্যাল লস, মেকানিক্যাল প্লাস ম্যাগনেটিক লস। তার মানে স্ট্রে লস বলতে গেলে এর ভিতরে মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক লস। তারপরে আবার তোমাকে জানতে পারছিলে মেকানিক্যাল লসগুলো কি, তাহলে এগুলো তো তুমি পূর্বে জানো। আর ম্যাগনেটিক লস আসলে এডি কারেন্ট আর হিস্টেরিসিস লসের সমন্বয়। তার মানে মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক লসকে একত্রিত একটি নাম দেওয়া হলো প্যাকেজ আকারে, যেটাকে বলে স্ট্রে লস, যেটিকে সংক্ষেপে অনেকজন SMM এভাবে মনে করে রাখে। এর সমান স্ট্রে লস আর MM এ ম্যাগনেটিক আর মেকানিক্যাল লস। আচ্ছা, ক্লিয়ার এটা? এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট মানে কি? কোনো পরিবর্তন হয় না, মানে ধ্রুব জিনিস। তার মানে কনস্ট্যান্ট লস এমন প্রকার লস যে লসের কোনো আসলে পরিবর্তন হয় না, হবে যে লসটা। তাহলে কনস্ট্যান্ট লস দেখো, একটা জেনারেটর যখন চলবে এই কোর ম্যাটেরিয়ালে তো এর মানে তো কোনো পরিবর্তন হবে না, যে কোর ব্যবহার করছে ওই লসই তো থাকবে, ওই পরিমাণ বাধা সে সবসময় দিবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই স্ট্রে লসগুলো আসলে মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক লসের যোগফল। এই লসগুলো আসলে কনস্ট্যান্ট ধরনের থাকে বা পরিবর্তন হয় না, ঠিক আছে? সেজন্য কনস্ট্যান্ট লসের ভিতরে পড়বে আমাদের স্ট্রে লস, আর কি পড়বে? শান্ট ফিল্ড লস। তার মানে এখানে যে শান্টে তুমি একটা ওয়াইন্ডিং ব্যবহার করছো, এইখানে যে লসটা হবে সেই লসটাও আসলে কনস্ট্যান্ট লসের অন্তর্গত। তো এখানে আমরা কি দিব? শান্ট ফিল্ড লস। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। আচ্ছা, এরপরে এক ধরনের লস আমরা পাই, সেটা হচ্ছে ভেরিয়েবল লস। তাহলে ভেরিয়েবল মানে কি? পরিবর্তনশীল জিনিস ভেরি করলি তো আমরা এটাকে ভেরিয়েবল লস বলি। দেখো কোন ধরনের লস পরিবর্তন হয়। আমরা যখন সিরিজে যে একটা ওয়াইন্ডিং ব্যবহার করছি, এই ওয়াইন্ডিংয়ের লসটা আসলে কারেন্ট প্রবাহের সাথে নির্ধারণ করবে।
এতে যদি বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানকার ড্রপ কি হবে? বেশি হবে। কম কারেন্ট প্রবাহিত হলে কম হবে। তাহলে এই লসের পরিমাণটা ভেরি করছে। তা আমরা বলতে পারি না যে সিরিজ ফিল্ড লস প্লাস সিরিজ ফিল্ড কি লস? কপার লস। অবশ্যই সিরিজ কপার লস হবে সেটা। আর একটা হচ্ছে আর্মেচার কপার লস। এই আর্মেচার যেটা ব্যবহার করছি, এই যে এটা যখন ঘুরবে, যদি জোরে ঘুরে বেশি কারেন্ট উৎপন্ন, আস্তে ঘুরলে কম কারেন্ট উৎপন্ন, তার মানে এটাও ভেরি করতে পারে। তাহলে সেটাও হবে কি? ভেরিয়েবলে লসের অন্তর্গত। তার মানে আর্মেচার কপার লস, আর্মেচার কপার লস। বিষয়টা বুঝছো? নামেই তার পরিচয় বহন করছে অনেকটা। এখন আমরা এই যে স্ট্রে লস, কনস্ট্যান্ট লস, ভেরিয়েবল লস, এগুলো আসলে এক একটা প্যাকেজ, মানে এর ভিতরে অনেকগুলো লসকে একত্রিত করে এই বিভিন্ন ধরনের নাম দিয়েছে। জাস্ট এই কিছু না, বুঝতে পারছো? তাহলে টোটাল লস যদি আমরা করি, টোটাল লস যদি স্বাভাবিক অর্থে টোটাল লস তোমাকে বের করতে বলি, তুমি প্রথম অবস্থায় কি করবা? এই সবগুলো লস, এই লসগুলো কি করবা? তুমি যোগ করে দিবা, টোটাল লস হয়ে যাবে। কিন্তু দেখো এগুলোকে আমরা অলরেডি প্যাকেজ আকারে ছোট ছোট, হ্যাঁ আচ্ছা, টোটাল লস দেখো কনস্ট্যান্ট লস আর ভেরিয়েবল লস হবে। একটা হবে কনস্ট্যান্ট লস আর ভেরিয়েবল লসকে যদি যোগ করি তাহলে আমরা টোটাল লস পাবো। তাহলে দেখি আসলে কনস্ট্যান্ট লস আর ভেরিয়েবল লস মিলে এই সকল লসগুলো আসলে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। দেখো কনস্ট্যান্ট লসের ভিতরে কি আছে? স্ট্রে লস। তার মানে স্ট্রে লস আমরা কনস্ট্যান্ট লসের ভিতরে পাচ্ছি। শান্ট ফিল্ড লস পাচ্ছি, হ্যাঁ শান্ট ফিল্ড পাচ্ছি। এবার আমি দেখবো যে ভেরিয়েবল লসের ভিতরে কি কি আছে। ভেরিয়েবলের ভিতরে আছে সিরিজ ফিল্ড লস, আর্মেচার কপার লস, হ্যাঁ সবই তো আছে, সব আছে না? এই যে স্ট্রে লসের ভিতরে মেকানিক্যাল লস, ম্যাগনেটিক লস ছিল, আর স্ট্রে লসটা আবার ঢুকানো আছে কনস্ট্যান্ট লসের ভিতরে। এই যে কনস্ট্যান্ট লসের ভিতরে ঢুকানো আছে। তারপরে কনস্ট্যান্ট লসের ভিতরে আরও আছে শান্ট ফিল্ড লস, এখানকার লস। আর এদিকে আমরা দেখছি ভেরিয়েবল লস, ভেরিয়েবলের ভিতরে আছে সিরিজ ফিল্ড লস আর আর্মেচার কপার লস। বুঝতে পারছো? আরেকবার বলি, টোটাল লস যদি আমরা বের করতে চাই, এই যে ডিসিশনের সব লসগুলোকে যোগ করে দিলে আমাদের কি হয়ে যাবে? টোটাল লস। আচ্ছা, প্রথমে আমরা যোগ করব মেকানিক্যাল লসকে। মেকানিক্যাল লস কিসের ভিতরে আছে? স্ট্রে লস। কিন্তু টোটাল লস আমরা লিখেছি কনস্ট্যান্ট লস। এই দেখো কনস্ট্যান্ট লসের ভিতরে স্ট্রে লস আছে, তার মানে এটার ভিতরে স্ট্রে লস আছে। তাহলে এই দুইটা লস তুমি যোগ করে ফেলেছো অলরেডি। এরপর তোমাকে যোগ করতে হবে যে ভেরিয়েবল লস। তাহলে ভেরিয়েবল লসের ভিতরে কি কি লস আছে দেখো? সিরিজ ফিল্ড কপার লস আর আর্মেচার কপার লস। এই যে সিরিজের লস এবং আর্মেচার লস, এই দুইটা আছে এটার ভিতরে। তাহলে বাদ থাকলো তোমার কি? শান্ট। কিন্তু শান্ট দেখো এই কনস্ট্যান্ট লসের ভিতরে ছিল। বাস হয়ে গেল টোটাল লস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আর এই যে তুমি যদি বলো ব্রাশ লসটা কোথায় হলো? ব্রাশ লসটা এই যে এখানে তুমি দিয়ে দিচ্ছ, যেটা মেকানিক্যাল লসের ভিতরে ছিল। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ডিসি জেনারেটর লস সমূহ এবং বিভিন্ন অংশের লসের যে বর্ণনা, সেটা হয়ে গেল। এখন আমরা শিখব যে ডিসি জেনারেটর এর পাওয়ার স্টেজ। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই পাওয়ার স্টেজটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অংশে ইফিসিয়েন্সি বা দক্ষতা বের করতে পারবো। ইফিসিয়েন্সি বিভিন্ন ধরনের হবে, বুঝতে পারছো? সেগুলো এখন পর্যায়ক্রমে আমরা দেখব। প্রথমে আমরা পাওয়ার স্টেজটা কিভাবে আঁকাবো সেটা সঠিকভাবে জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, জেনারেটরের যে মেইন কনসেপ্ট ছিল সেটি হচ্ছে যে এইভাবে একটা জেনারেটর থাকবে, তাই না? জেনারেটর মনে করে একটা বডি আঁকাইলাম তোমার বোঝার সুবিধাতে। এখানে একটা শ্যাফট বের হয়ে থাকে, এদিকে একটা শ্যাফট বের হয়ে থাকে, তাই না? যখন এই জেনারেটরের তুমি আর্মেচারকে ঘোরাবা কোনো একটা এক্সটার্নাল ডিভাইস দিয়ে, তখন এটা ঘুরলে আমাদের শর্ত মতে জেনারেটর ইলেকট্রিক্যাল আউটপুট তোমাকে দিবে, তাই না? ইলেকট্রিক্যাল আউটপুট বা ইলেকট্রিক্যাল জিনিস পাবা। আর এখানে দিচ্ছ কি? তুমি একটা প্রাইম মুভার দিয়ে ঘোরাচ্ছ, তার মানে এক্সটার্নাল যে শক্তি দিচ্ছ তাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। কি বলা হয়? মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি, যাকে সঠিকভাবে বলা হয় মেকানিক্যাল এনার্জি তুমি দিচ্ছ।
তাহলে এই মেশিনে তুমি দিচ্ছ মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি, দিচ্ছে ইলেকট্রিক্যাল শক্তি, কিন্তু এর ভিতরেও কিন্তু কিছু লস হয়, তাই না? জি তো এই স্টেজগুলো এখন আমরা এই ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজের মাধ্যমে ব্যাখ্যা করব, আসলে আমি দিচ্ছি কি আর পাচ্ছি কি, আর ইনপুটে কি দিচ্ছি আউটপুটে কি পাচ্ছি, এই দুইটার অনুপাত কি বলা হয়? দক্ষতা বা ইফিসিয়েন্সি। আমরা ইফিসিয়েন্সি ইটা সমান জানি যে আউটপুট বাই ভাগ ইনপুট। ইনপুট, আর এই দক্ষতাকে যদি শতকরায় পেতে চাই তাহলে কি করি? জাস্ট 100 দ্বারা গুণ দ্বারা, শতকরা দিয়ে গুণ দিই, ঠিক আছে? জি এই হচ্ছে আমাদের বেসিক। এরপর আমরা যেটি করব, আসলে এই পাওয়ার স্টেজটা কীভাবে আঁকাবো, তুমি যেটি এটি বুঝে থাকো পাওয়ার স্টেজ তোমার হয়ে গেছে, সেটি দেখো। তুমি পাওয়ার স্টেজে দিচ্ছ, প্রথমে কি দিচ্ছ? মেকানিক্যাল ইনপুট দিচ্ছ, এই তো। তাহলে মেকানিক্যাল পাওয়ার দিছে এখানে। পাওয়ার ইনপুট দিচ্ছ। আচ্ছা, তোমাকে যদি বলি মেকানিক্যাল পাওয়ার কতটুকু ইনপুট দিচ্ছ, তুমি কি বলতে পারবে যে কি পরিমাণ? বলতে পারবে আসলে এত ওয়াট। কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই আউটপুটে ভি কারেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাবো আর একটা কারেন্ট পাবো, আর ভোল্টেজ এবং কারেন্টের গুণফল কি তো পাওয়ার বলা হয়। তাহলে আউটপুটে যে ইলেকট্রিক্যাল আউটপুট পাবো সেটার পরিমাণকে আমরা ভিআই বা পি দ্বারা নির্ধারণ করতে পারবো, কিন্তু মেকানিক্যাল পাওয়ার যে ইনপুট দিচ্ছ সেই পাওয়ারটা আসলে কি পরিমাণ দিচ্ছ তুমি বলতে পারছো না, যেটি ম্যাথ করার সময় বলে দিবে এত ওয়াট, কিন্তু এখানে আমরা উল্লেখ করতে পারলাম না যেহেতু আমরা শিখছি, তাই বলে দিলাম মেকানিক্যাল পাওয়ার ইনপুট। বিষয়টা বুঝছো? তাই এখানে পরিমাণ আমরা উল্লেখ করে দিলাম না, এটি হচ্ছে আসলে মেকানিক্যাল ইনপুট দিচ্ছ একটি ব্লক, ঠিক আছে? এখন মেকানিক্যাল পাওয়ার ইনপুট দেওয়ার পরে এই যে আর্মেচার যেটা আছে সেটা ঘুরতে থাকবে। আচ্ছা, ঘুরতে থাকবে কি কি সহজেই ঘুরবে, বাধা সৃষ্টি হবে না? গুড। এই যে এখানে বেয়ারিং লাগানো থাকে, সেই বেয়ারিং এর কারণে কি হবে? বাধা সৃষ্টি হবে, যেটা কি বলা হয় আয়রন লস বা ফ্রিকশন লস বলা হয়, যার আরেকটা ভালো তোমার নাম দেওয়া আছে মেকানিক্যাল লস সংঘটিত হবে, তাই না? তার মানে এখানে আমি একটা সংক্ষেপে মেকানিক্যাল লস লিখে দিলেও হবে, অথবা আয়রন অ্যান্ড ফ্রিকশন লস এটিও লিখে দিলে ভুল হবে না। বিষয়টা বুঝছো? সহজ না? আচ্ছা, এই লসকে অতিক্রম করে তারপরেই তো আমার চলে আসতে হবে কোথায়? আর্মেচারের যে ওয়াইন্ডিং আছে সেখানে। তার মানে এই লস যখন তুমি এটাকে ঘুরাচ্ছ প্রাইম মুভার দিয়ে, তখন কিছু আয়রন আর ফ্রিকশন লসকে অতিক্রম করে তোমাকে যেতে হচ্ছে এই আর্মেচারের কাছে। তো আর্মেচারে একটা পাওয়ার তুমি পাচ্ছ, তারপরে সেটাকে বলছে আর মে চার ডেভেলপ পাওয়ার, মানে আর্মেচারে কি পরিমাণ পাওয়ার পাচ্ছ সেটাকে বলছে আর্মেচার ডেভেলপ পাওয়ার। ডেভেলপ মানে কি? উন্নত হয় বা উন্নত বা উৎপন্ন, যেটি ধরো। তাহলে আর্মেচারে যে ভোল্টেজটা পাচ্ছ সেটি তুমি কি দিচ্ছিলা? ইজি দ্বারা বলছিলে না? ইজি ইজি। আর পাওয়ার যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তো ভোল্টেজ বসালো, এখানে কি হবে? এই যে পাওয়ার, তাহলে আর্মেচারে যে ডেভেলপ পাওয়ার সেটা হচ্ছে ইজি আই এ। গুড। তার মানে এই ইজি আই এ আর্মেচার উৎপন্ন করছিল, কিন্তু এই উৎপন্নটা কি সরাসরি তুমি লোডে পাচ্ছিলে না। সেখানে কিছু আমাদের ব্রাশ কন্ট্যাক্ট লস হচ্ছিল, কপার লস হচ্ছিল, কারণ এই যে আমরা যখন পড়েছি তখন এইখানে বিভিন্ন ধরনের তুমি ওয়াইন্ডিং ব্যবহার করেছিলে, তারপরে না সে লোডে দিচ্ছিল। তো এই লোড হচ্ছে আমাদের সর্বশেষ যে আউটপুট সেটা, তো এটা স্টেজে সব শেষে যাবে। শুরুতে মেকানিক্যাল ইনপুট দিয়েছি, আয়রন লস ফ্রিকশন লসকে অতিক্রম করে আমাদের আর্মেচারে যেটি ছিল সেটাতে পাওয়ার ডেভেলপ হচ্ছে। তারপর লোডে যেটা পাবো সেটা অতিক্রম করতে হলে এই যে এখানে একটা লস আছে, সেই লসটাকে অতিক্রম করতে হবে না? তার মানে সেটাই হচ্ছে কপার লস, কারণ এই আর্মেচারে কিছু কপার লস, আর্মেচার কপার লস হয়, এখানে কিছু কপার লস হয়। তার মানে আমরা বলতে পারি যে কপার লস অতিক্রম করার পর কপার লস হবে, তারপরে কি হবে? আমরা সরাসরি এই যে লোডে একটা পাওয়ার পাবো যে পি সমান ভিএল আইএল, এই পাওয়ারটা পাবো, সেটি হচ্ছে আমাদের সরাসরি আউটপুট। তার মানে আমরা বলতে পারি না যে আউটপুট পাওয়ার, তাহলে কি হবে আউটপুটে? এই যে ওটাই দিয়ে দেবো, সংক্ষেপে ভিআই দিয়ে দিচ্ছে ওরা, ভিআই ওয়াট। তাহলে এইটাই হচ্ছে আসলে ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ, যেটি বইতে আছে, কিন্তু বইতে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু তুমি সুন্দরভাবে বুঝতে পারছো যে আসলে প্রাইম মুভার দিয়ে মেকানিক্যাল পাওয়ার আমরা ইনপুট দিচ্ছি। আচ্ছা, ইয়ার লসটা কিসের ভিতর যাবে? এই যে ফ্রিকশন লস দিতে, এই ফ্রিকশন লসের অন্তর্গত। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো
তাহলে এইটা হচ্ছে লস, এই কপার এটা হচ্ছে লস। এই লসকে আমরা ধরবো না, কারণ যখন তুমি ব্যবসায় টাকা খাটাও বা এসএসসিতে যখন পড়ছো, কোনো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসলো, তখন তার স্মরণ ধরো এখান থেকে এই পর্যন্ত। একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এই সমস্ত রাস্তা ঘুরে এখানে আসলো, তার স্মরণ কতটুকু হয়? জাস্ট এখান থেকে এখানে। তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, এই মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হয় স্মরণ। স্মরণকে সবগুলো দেয় জি না। না। ঠিক এই জিনিসও দক্ষতা পেতে হলে তোমার মূল কনসেপ্ট কি, তুমি দিয়েছিলে ইনপুট কতটুকু, Out. পেয়েছো কতটুকু, জাস্ট এই হিসাবটুকুই সে দেখবে। তাহলে এই লস আমরা কনসিডার করব না ইফিসিয়েন্সির ক্ষেত্রে। সেজন্য প্রথম অবস্থায় তুমি মেকানিক্যাল এনার্জি দিচ্ছ, এটাকে প্রথম স্টেজ এ ধরে নিলাম। তারপরে লস অতিক্রম করার পরে আর্মেচারে একটা পাওয়ার ডেভেলপ হচ্ছে, যেটাকে আমরা স্টেজ বি ধরলাম। তারপর আর্মেচারে যে পাওয়ারটা পাচ্ছি সেটা আসলে সরাসরি আমরা আউটপুটে পাচ্ছি না, কারণ এই কপার লস অতিক্রম করে পাচ্ছি। তার মানে এটাকে আমরা সি ধরে নিলাম, সি স্টেজ। তার মানে এ বি সি তিনটে স্টেজে তিন রকমের পাওয়ার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জি। এই জন্য কে বলা হয় যে ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ। ঠিক আছে, বিভিন্ন স্টেজে হচ্ছে। দেখো এখন লস হচ্ছে ইফিসিয়েন্সি তিন ধরনের, একটা হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি, ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি আর কমার্শিয়াল ইফিসিয়েন্সি। তাহলে প্রথমেই আমরা মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা কি বুঝে নিই। মেকানিক্যাল এফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সিকে সবসময় কি দ্বারা হয়, ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা। আর যেহেতু মেকানিক্যাল ইফিসিয়েন্সি সাফিক্স আকারে এম দিয়ে দিব। গুড। তাহলে ইফিসিয়েন্সির মূল যে সূত্র সেটা হচ্ছে আউটপুট ভাগ ইনপুট। ইনপুট। তাহলে দেখো এখানে মেকানিক্যাল ইফিসিয়েন্সি, তার মেকানিক্যাল ইনপুট দিচ্ছ এখানে, তুমি সরাসরি শেষে যেতে পারবে না, এখানে দিয়েছো, এরপরে তুমি কোথায় পাচ্ছ আউটপুটটা, এখানে বি অংশে। তার মানে ইজি ইনপুট দিচ্ছ তুমি এ, তো ইনপুট নিচে থাকে, এ আর বি কোথায়, উপরে। তাহলে আউটপুট ইনপুট, এই তো। এটা হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তার মানে বি এর মানটা ছিল তোমার ইজি আই এ, আর এখানে যে মেকানিক্যাল ইনপুট সেটাই বসে যাবে, এর মান হচ্ছে মেকানিক্যাল ইনপুট। বিষয়টা ক্লিয়ার? আর একে শতকরা নিতে হলে 100 দ্বারা গুণ, এই তো হিসাব। বিষয়টা অত্যন্ত সহজ। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি। দেখো ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সিকে ইটা দ্বারা প্রকাশ করা, যেহেতু ইলেকট্রিক্যাল তাই সাফিক্স ই দেব। এখন ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি পেতে হলে তুমি দেখো যে মোটরের মেকানিক্যাল অংশ যদি নিই তাহলে ইলেকট্রিক্যালের ভিতরে সেটা পড়বে না, কারণ ইনপুটে আমরা মেকানিক্যাল দিয়ে একটা মেকানিক্যাল ইফিসিয়েন্সি বের করে ফেলেছি। তো ইনপুট দিয়ে ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে ইলেকট্রিক্যাল আউটপুট পাইছো কোন অংশে, এই অংশে আর্মেচারে ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছ, কপার লস হয়ে আউটপুট সরাসরি ভিআই পাচ্ছ। তাহলে আমরা বলতে পারি না যে আউটপুট সি ভাগ বি, তার মানে তুমি আর্মেচারে ইনপুট একটা দিচ্ছিলে বি অংশে, আউটপুট সি পেয়েছো। তার মানে এই অংশে আমরা লিখতে পারবো সি এর মান ভিআই ভাগ ইজি আই এ। ইজি আই এ। গুড, এই তো তুমি সব শিখে গেছো। তাহলে এই গেল ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি। এরপর যেটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ইফিসিয়েন্সি। কমার্শিয়াল ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি। আচ্ছা, ইফিসিয়েন্সিকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, আর যেহেতু কমার্শিয়াল সাফিক্স আকারে সি বসবে। তো কমার্শিয়াল জিনিস এই স্মরণের মতো হিসাব নিকাশ করে, আসলে সে দিয়েছিল কত এবং সর্বশেষ পেলেও কত। তার মানে সে কিন্তু এই মাঝে কি ঘটনা বা কাহিনী হচ্ছে সে ইমোশনালে দাম দিবে না, বুঝতে পারছো? আউটপুট বাই মেকানিক্যাল। হ্যাঁ, সে সরাসরি এখানে দিচ্ছে কত আর আউটপুটে পাচ্ছে কত সেই হিসেবে যাবে, সেটা হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল মানে তো বাণিজ্যিক বা ব্যবসার জিনিসপত্র। সে আর ভিতরে দেখবে যে আমার যাতায়াতে করা হলো, সে দেখছে আমি কত, আমি মূলধন খাটাচ্ছি, পাচ্ছি কত, তো সেই জন্য নাম হলো কমার্শিয়াল। আর এখানে পাবো আমরা সরাসরি সি উপরে, যেহেতু আউটপুট পাচ্ছি আর ইনপুটে দিচ্ছি এ, তার মানে এটাই হচ্ছে আমাদের কমার্শিয়াল ইফিসিয়েন্সি। আউটপুট পাচ্ছি আমরা সি আর ইনপুটে দিয়েছিলাম আমরা এ মেকানিক্যাল। তার মানে এখানে আমরা সি এর মান কি জানি, ভি আই, আর নিচে কি বসবে, মেকানিক্যাল ইনপুট। যেটা ম্যাথ করার সময় মেকানিক্যাল ইনপুটের মান আমাদের দেওয়া থাকবে যে এত ওয়াট। ঠিক আছে, মেকানিক্যাল ইনপুট গুণ 100 যদি শতকরাই নিতে চাই। এই হলো আমাদের ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ এবং বিভিন্ন অংশে তার ইফিসিয়েন্সির বর্ণনা।